তারা মনে করেন যে কোনো মনুষ্য নির্মিত স্তম্ভ কিংবা কোনো মিনার কিংবা কোনো স্থানে পুষ্প অর্পণ করা অথবা মোমবাতি প্রজ্বলন এটা অনইসলামিক, এটা ইসলামের বিরোধী, তারা সেটা মনে করে। তারা মূলত এই অঞ্চলের সংস্কৃতিকে কখনোই মূল্যায়ন করতে চান নাই। তারা একটা প্যান ইসলামিক সংস্কৃতি তৈরি করতে চেয়েছেন সবসময়, যারা এখানে ধর্মভিত্তিক রাজনীতি করেছেন। কারণ অন্যান্য ছোট ধর্ম যাদের, তারা তো সেই রাজনীতি করে না, তাদের তো ধর্মভিত্তিক দল নাই। জামাত বিরোধী দলের নেতৃত্বে কখনো ছিল না, এবার যেহেতু তারা নেতৃত্ব দিবে এবং তাদের এই অ্যালায়েন্সের মধ্যে অন্যান্য দল রয়েছে যারা এই জাতীয়তাবাদী প্রতীকে বা জাতীয়তাবাদী কর্মসূচিগুলিতে অংশ নেয় নিয়মিত, এবং তারা অংশ নেবে। ফলে তারা প্রথমত তাদের ওই অ্যালায়েন্সকে মেনটেন করতে চায়। ফলে অ্যালায়েন্সের মধ্যে নিজেদেরকে সংস্কৃতি বিরোধী কিংবা প্রতীক বিরোধী এটা তারা করতে চায় না। এবার জামাত তো কোনোদিন কোনো এরকম জোটের নেতৃত্ব দিয়ে ইলেকশন করে নাই এবং কোনোদিন সম্ভাব্য বিরোধী দলও হয় নাই, মানে বিরোধী দলের নেতা প্রধান বিরোধী দল। এবার তো এটা পরিষ্কার তারা হবে, গেজেট হোক বা না হোক এখনো। তারপরে তারা, আপনি দেখবেন যে ইন্ডিয়ান একটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন তাদের আমির যে তারা প্রগতিশীল মধ্যপন্থী রাজনৈতিক দল বা মধ্যগান রাজনৈতিক দল, হোয়াটএভার। তিনি কিন্তু বলেছেন তারা একটি প্রগতিশীল দল। ফলে প্রগতিশীলতা প্রমাণ করার জন্য তাদের এখন এই ধরনের কিছু কাজকর্ম করতে হবে। আমার ধারণা তারা পয়লা বৈশাখ ও নাসিরউদ্দিন হোজ্জার মানে এই টকশোতে বসেই কেউ কেউ এসে বলেছেন যে জামায়াতের যারা প্রতিনিধিত্ব করেন অথবা জামায়াত অ্যাক্টিভিস্ট আর কি, তারা বলতে চেয়েছেন জামায়াত এখন মধ্যপন্থী দল। না, মধ্যে আছেন কিনা এটা তো অন্য দূর থেকে দেখলে বুঝবে। আপনি মধ্যে আছেন কিনা এটা আপনি কেমনে বুঝবেন, তাই না? রাস্তার যে দেখছে আমাদের মতো লোকেরা, আমরা বুঝবো ওনারা কতটুকু মধ্যখানে এসেছেন। কিন্তু গত পয়লা বৈশাখের যে ওই যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন নাসিরউদ্দিন হোজ্জা গাদার পিঠে চড়েছে, জামাত এটা কোনো প্রতিবাদ করে নাই। মানে হোজ্জার মূর্তি হইলে ঠিক আছে, কিন্তু এখানে যদি একটা ব্যাঙের মূর্তি থাকে তাহলে ঠিক নাই। ব্যাঙ হইলে খারাপ, হোজ্জা হইলে ভালো, কিন্তু দুইটাই মূর্তি। কিন্তু আসলে প্রবলেমটা ওইখানে। মনে করেন সাপের মূর্তি খারাপ, গাধার মূর্তি ভালো। হোজ্জা কিন্তু গাধায় চড়েছে। বাংলাদেশে কিন্তু কোনো গাধা নাই, এটা জানেন তো? চিড়িয়াখানা ছাড়া বাংলাদেশে গাধা নাই। বাংলাদেশে গাধা জন্মায় না, গাধার কোনো, বাংলাদেশে তো ঘরে ঘরে গাধা আছে। আচ্ছা, তো আপনি ব্যাপারটা লক্ষ্য করেছেন তো না, যে এটা হয়েছে। ওই যে আলিফ লাইলার সালোয়ার কামিজ পরা, ওই যে দৈত্য কেহেরমান টাইপের, আপনি দেখেছেন না? মুস্তফা সরয়ার ফারুকী এগুলা করেছে। হ্যাঁ, তো ওনার সংস্কৃতি মন্ত্রণালয় যখন এগুলো বানিয়ে দিয়েছেন, আর্ট কলেজে যখন এগুলো হয়েছে, জামাত কিন্তু এটার বিরোধিতা করে নাই। ফলে এইভাবে তারা একটু মধ্যপন্থা আসার চেষ্টা করছেন। কিন্তু মধ্যপন্থাটা মনে করেন তুরস্কে, মধ্যপন্থাটা মনে করেন মিডল ইস্টে, কারণ মিডল ইস্টের মাঝখানে মিডল আছে। হ্যাঁ, পৃথিবীর মাঝখান না, কিন্তু ইস্টের মাঝখান। আচ্ছা, তো ওনাদের মধ্যে একটা সংজ্ঞা আছে। এরপর হলো তারা নিজেদেরকে নিরাপদ বোধ করছে, কারণ এর আগে এই ধরনের শোভাযাত্রায় গেলে ওখানে ছাত্রলীগ নামে একটি পদার্থ ছিল এবং তারা ঝাঁপিয়ে পড়তো। এইবার অন্তত সেই ভয় নাই, শঙ্কা নাই, কোনো কিছু নাই, তাদের উপরে কেউ ঝাঁপিয়ে পড়ার সম্ভাবনা নাই। রাষ্ট্র তাদেরকে পাহারা দিবে, কারণ তারা সরকারি একটা বেসরকারি, মানে সরকার এবং বিরোধী দলের যে রাষ্ট্রীয় ব্যবস্থা সেটার মধ্যে জোরালোভাবে প্রবেশ করেছে। ফলে তাদের ওই নিরাপত্তার অভাবটা তারা বোধ করছেন না। এই সবকিছুর কারণে আমার মনে হয় তারা গিয়েছেন। পাশাপাশি তারা অনেকদিন ধরে দাবি করেন গোলাম আজম সাহেব ভাষা সৈনিক, যেটা খানিকটা সত্যতা আছে। উনি ওই সময় ছাত্র নেতা ছিলেন, উনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে নেতৃত্বে ছিলেন। ওই সময়ে তিনি ভাষা আন্দোলনের সমর্থনও দিয়েছেন। তো সেজন্য তারা ওইটাকে একটু মনে করে দিতে চায় যে গোলাম আজম সাহেবের ভাষা সৈনিক ছিলেন, এটা একটা। তবে ওনারা কিন্তু কখনো এই দিবসটিকে শহীদ দিবস অথবা মাতৃভাষা দিবস বলতেন না, ওনারা এটা সবসময় ভাষা দিবস বলতেন। আচ্ছা, তো এইবার কি ওনারা এই ভাষা দিবস বলা ছেড়ে দিয়েছেন কিনা এটা আমাদেরকে দেখতে হবে। ওনারা মানতে চাইতেন না যে ভাষা আন্দোলনের জন্য কেউ শহীদ হয়, শহীদ হতে হবে শুধুমাত্র ধর্মযুদ্ধে। কিন্তু এখন আবার জুলাইতে শহীদ হইলে ওইটা ধর্মযুদ্ধ হয়েছে। ওনাদের কাজে কর্মে অনেক প্রবলেম আছে। প্রবলেমটা থাকাই স্বাভাবিক, কারণ জাসদ ছিল বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক দল। প্রথমত সমাজতন্ত্র যারা আবিষ্কার করেছেন তারা কেউ এটার আগে বৈজ্ঞানিক লাগান নাই। জাসদ এটার আগে বৈজ্ঞানিক লাগিয়েছিল, নিজেদেরকে তারা বিজ্ঞানী ভেবেছিল। তারা ভেবেছিল যে চীন, রাশিয়া, এর বাইরেও অন্যান্য সমাজতান্ত্রিক যে দেশগুলি তখন ছিল, তখন কিন্তু পৃথিবীতে অনেকগুলি সমাজতান্ত্রিক দেশ ছিল। তারা ভেবেছিলেন এর বাইরেও একটা সমাজতন্ত্র তারা উদ্ভাবন করেছেন, যেটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র। এটার মধ্যে সায়েন্টিফিক একটা ব্যাপার আছে, অন্যগুলো অবৈজ্ঞানিক। এখন ওই বৈজ্ঞানিক সমাজতন্ত্র এগুলো হয় ভাই, কারণ তারা গবেষণার মধ্যেই তো আছেন এখনো। এবং এই বৈজ্ঞানিক সমাজতান্ত্রিকদের মধ্যে আরো একজন হচ্ছেন আমাদের এই যে
সদ্য প্রয়াত যে সংবিধান সংস্কার কমিশন নাকি জানি ছিল, জি, হ্যাঁ, ঐক্যমত্য ঐক্যমত্য কমিশন। কমিশন। ঐক্যমত্য কমিশনটা ছিল, ওখানে আলী রিয়াজ সাহেব উনিও জাসদ ছিলেন। তারপরে আমাদের স্বাস্থ্য বিভাগে একজন প্রতিমন্ত্রী ছিলেন সাইদুর ভাই, উনিও জাসদ ছিলেন। আপনি যদি গত সরকারে দেখেন, প্রায় একটা বিরাট অংশ উপদেষ্টাদের মধ্যে একাধিক জাসদ ছিল। তো এই জাসদীয় বৈজ্ঞানিকতার ফলাফল যে আমাদের রাষ্ট্রের উপরে কতভাবে খারাপ মানে প্রভাব বিস্তার করেছে, তার আরেকটি জ্বলজ্যান্ত প্রমাণ হচ্ছে একবার তারা একটা বৈজ্ঞানিক গণবাহিনী বানিয়ে আমাদের সেনাবাহিনী নিধন করতে শুরু করেছিল। এগুলো আমরা ছোটবেলায় ছিলাম বলে ভুলে গেছি বললে তো হবে না। ফলে আমি খুবই চিন্তায় আছি যে এই ধরেন আগামী 2 বছর পরে আবার ধরেন ওনারা আরেকটা কথা বলবে, যেমন ওনারা জুলাই স্তম্ভের কোনো বিরোধিতা করে নাই জামাত। আচ্ছা, এই স্তম্ভ ঠিক আছে, কিন্তু শহীদ মিনারের স্তম্ভ খুব খারাপ ছিল। অনেক দিন পর্যন্ত ওনারা বলতেন যে এটা ঠিক না, এটা মুসলমানের জন্য ঠিক না। অনেক ঝামেলা সেখানে আছে। কি ফুল বা জুলাই ফুল দেওয়া স্তম্ভকে তো অনেক ফুল অথবা এই জিনিসটা বানানোই তারা বলতেন যে এটা বানানো ঠিক না। না, জুলাই স্তম্ভের কথা বলছি। না, জুলাই স্তম্ভে তো তারা না, বিরোধিতা করেন সেখানে নাই। কি কোনো ফুল বা মোমবাতি প্রজ্বলন হয় আমি ঠিক জানি না। ফুল তো দেওয়া হবে, এখনো তো সেটা কি জামাত দেয়? আমি জানি না, কিন্তু ওনারা তো বিরোধিতা করেন না এটা বানানোর। ফলে ওনারা ক্ষেত্র বিশেষে ওনাদের প্রয়োজন অনুযায়ী বিরোধিতা করছেন আর কি। এখন যেটা আমার কাছে মনে হয় যে ধর্মীয় রাজনীতির দলের যেই জায়গাতে স্টিক থাকার কথা, সেটার থেকে তারা একটু দূরে সরে গিয়েছেন। এতে কিন্তু আমাদের মতো যারা একটু আমরা মধ্যপথে থাকতে চাই, আমরা খুশি। কিন্তু ওনারা যদি আরো এইভাবে সরে আসেন, আমরা আরো খুশি হব। ওনারা যদি আস্তে আস্তে ওনাদের নারীদেরকে ইলেকশন করতে দেন, আরো খুশি হব। নারীকে আমির হতে দিলে আরো খুশি হব। ওনারা যদি ধীরে ধীরে আসলে সত্যি সত্যি মাঝখানে চলে আসেন, আমরা অনেক খুশি হব। কারণ বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকরা আছেন, তো কোনো একটি খাতের শ্রমিকরা বা মালিকরা এইভাবে যদি একটি চাঁদাবাজির মিউচুয়াল রিলেশনশিপ তৈরি করেন, তাহলে অন্যান্য জায়গায় কেন হবে না? অন্যান্য জায়গায় এটি হতে পারে, এবং এইটি কিন্তু হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তখন দেখা যাবে যে সকলেই বলতে থাকবেন যে আমাদেরও তো এখানে মালিক শ্রমিক আছে, তাহলে আমরাও চাঁদাবাজি করব। এখন সেটা কিভাবে তারা নিয়ন্ত্রণ সমঝোতার করবেন? ভিত্তিতে সমঝোতার ভিত্তিতে কোনো চাঁদা হয় না। সমঝোতার ভিত্তিতে কোনো চাঁদা হয় না। চাঁদা আসলে কেউ না কেউ চাপিয়ে দেয়। ধরেন কখনো কখনো চাঁদা গঠনতান্ত্রিক ভাবে চাপিয়ে দেওয়া হয়, কিন্তু চাঁদার পরিমাণটা নির্ধারণ করে কে? এই যে বছর বছর চাঁদার পরিমাণ বেড়েছে না, এই যে চাঁদার পরিমাণ বাড়ানো হয়েছে, সেটা কোন নীতির ভিত্তিতে বাড়ানো হয়েছে? কে এটাকে বাড়ায়? এই চাঁদার টাকা কোন অ্যাকাউন্টে জমা হয়? এই চাঁদার টাকার উপরে কেউ কি কর দেয়? তাই না? একটি আইনসঙ্গত আয়ের উপরে কেউ কি ট্যাক্স দেয়? এই ইউনিয়নগুলোকে ট্যাক্স ফ্রি, এনবিআর কে এদেরকে ট্যাক্স ফ্রি করে দিয়েছে? এইগুলির তো কোনো জবাব নাই। শুধুমাত্র বললেই হবে যে আমি আর আপনি ঠিক করেছি, আমরা চাঁদা দিব, অথবা আমরা একজন আরেকজনকে চাঁদা দিচ্ছি, এটা হয়ে গেল। আর চাঁদাটা শেষ পর্যন্ত কে দেয় আসলে? প্রত্যেকটা পরিবহনের কাছ থেকে চাঁদাটা আদায় করা হয়। প্রতিটি পরিবহন কেন চাঁদা দিবে? যদি মালিক সমিতির সদস্য হিসেবে মালিকেরা থাকেন, মালিকরা তাদের বাৎসরিক আয় থেকে বা মাসিক আয় থেকে একটা নির্দিষ্ট চাঁদা সমিতিকে দিতে পারেন। প্রত্যেক গাড়িতে কেন, প্রত্যেক ট্রিপে কেন চাঁদা উঠাতে হবে? তারপর আরো একটা ব্যাপার আছে, ধরুন শ্রমিকরাও যদি তাদের ইউনিয়নে চাঁদা দেয়, তাহলে হোয়াই ইন এভরি ট্রিপ হিসাব থাকবে যে আপনার আয় থেকে আপনি মাসিক এত টাকা দিয়ে দিবেন। সেটা হতে পারে, সেটার একটা অঙ্ক থাকতে পারে, 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা। কিন্তু যেটা উঠছে আপনি দেখেন, একটা ট্রাক যেমন পঞ্চগড় থেকে এখানে আসলে চাঁদা দেয়, আবার এইখান থেকে পঞ্চগড় গেলেও চাঁদা দেয়। আমরা সবসময় শুধু পটলের দাম বা এটা হিসাব করছি, কিন্তু এর বাইরে এই পুরো প্রক্রিয়াটা যে একটা অন্যায় প্রক্রিয়া, সেটা নিয়ে কথাই বলছি না। কোনো ধরনের লেজিটিমেসি ছাড়া, কোনো আইন ছাড়া, কোনো বৈধতা ছাড়া শুধুমাত্র আমি আর আপনি ঠিক করলাম এই জন্য আমরা চাঁদা নিতে পারি বা আমরা টাকা তুলতে পারি? এটা তো আমরা পারি না। ইজারার যে দেওয়া হয়, সরকারি ইজারা, সেটার তো একটা মূল্য নির্ধারণ করে দেওয়া হয়, কিন্তু মূল্য নির্ধারণ করে তারপরে কাউকে ইজারা দিয়ে দেওয়া হয়, সে টাকাটা তুলতে থাকে। এইখানেও ধরেন একটা বৈধতা আছে, সরকার ইজারার মূল্যটা নির্ধারণ করে দিয়েছে। রাস্তায় যে চাঁদা ওঠে, এটাকে সরকার নির্ধারণ করে দিয়েছে। সরকার বলে দিয়েছে যে এই চাঁদার পরিমাণ এত হবে এবং এই 5টা পয়েন্টে চাঁদা উঠবে কিংবা 2টা পয়েন্টে, সেটা তো সরকার বলে দেয় নাই। তারা তাদের ইচ্ছা মতো করে। আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমি যাচ্ছিলাম হচ্ছে কুয়াকাটার দিকে আমার এক আত্মীয়ের সঙ্গে। দেখা গেল যে যারা ইজারা তোলেন, তারা সকল গাড়িকে রাস্তার ডান দিক দিয়ে যেতে বাধ্য করছে। মানে একটা রোড খুলে দিয়েছেন একটা ব্রিজের উপরে। ব্রিজটা কিন্তু 2 দিক থেকে আসা যাওয়া করবে না। তা আমি জিজ্ঞেস করলাম এটা কেন হবে, আমি কেন হঠাৎ বাম দিক থেকে ডান দিকে যাব? বললো যে আমাদের 2টা বাসকলে দিয়ে লোক আটকে চাঁদা নিতে গেলে আমাদের 2 পাশে 3জন 6জন লোক রাখা লাগে, এই জন্য আমরা একদিকে রেখেছি 3জন লোক। না, সেটা কি চাঁদা নাকি টোল? টোল, কিন্তু আপনি লক্ষ্য করেন টোল, কিন্তু তারা 3টা লোক কমিয়ে দিয়েছে। সরকার কি তাদেরকে অ্যালাউ করেছিল যে রাস্তার ট্রাফিক আইন বদল করে দিয়ে
সব গাড়িকে ব্রিজের একটা রাস্তা দিয়ে নিয়ে যাবে এবং নিয়ে শুধু একটা বাসকল দিয়ে চাঁদা নিবে। ওদিককার গাড়ির জন্য 3 জন, এদিককার গাড়ির জন্য 3 জন, মানে তারা দুইটা গুমটি ঘর না বানিয়ে একটা ঘর বানিয়েছে, ওইটা দিয়ে চাঁদা তুলছে, মানে ইজারা তুলছে। আমি তখন বললাম যে আমি যাব না, আমি কিছুতেই রাস্তা পরিবর্তন করব না। আপনাকে চীনে ছেড়ে দেয় না? না, চিনেছে, কিন্তু তারা আমাকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে এটা এদিক দিয়েই যাইতে হবে স্যার। এক পর্যায়ে পুলিশ আসলো, পুলিশ এসে বললো আপনি এরকম করেন কেন? আমি বলছি আমি কোনোভাবেই যাব না, কারণ অন্য জায়গাতেই আমি যখন বাম দিক থেকে ডান দিকে যাব আমার নামে কেস হবে, কিন্তু এইখানে যখন আমি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তখন কেন কেস হবে না? বলে এরা লোকাল লোক, এদের সাথে এরকম করা যায় না, এরা পলিটিক্যাল লোক। আমি বলি, সেটা তো আপনার দেখার দায়িত্ব না, আপনি তো পুলিশ। তখন কিন্তু তারা সত্যি সত্যি আমাকে সোজা রাস্তা দিয়ে যেতে দিল, এবং ওইখানে যেহেতু লোক নাই, আমি বলছি এখানে লোক নাই, তাহলে আমি দিব না এই টাকা, কারণ এখানে তো লোক নাই। তখন তারা তাড়াতাড়ি ওই পাশ থেকে আবার এই পাশে আসলো, চাঁদা না দেওয়ার ফোন দিয়ে এসে টাকাটা নিল। তখন আমি বললাম তোমরা তাহলে এই পাশ থেকে ওই পাশ যাতায়াত করো, এইভাবে দৌড়াদৌড়ি করে টাকা তোলো, কষ্ট করে খাও। কিন্তু দেখেন, এইভাবেই কিন্তু আমাদের সড়কগুলিতে টাকা ওঠে, এইভাবেই কিন্তু একটা টোকেন, আপনি দেখবেন টোকেন থাকে এবং সেই টোকেন হস্তান্তর হয়। এই যে টোকেন দিয়ে দিয়ে পুরা রাস্তায় আসতে হয়, এইটা কি বৈধতা? এবং যে দলটি সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছে, যে দলের নেতা বলেছেন তার প্রথম কাজ হবে সুশাসন প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, যিনি কথা দিয়েছেন যে তিনি নিরাপদ একটি বাংলাদেশ তৈরি করবেন, সেই দলের মন্ত্রী প্রথম দিনে এই কথা বলতে পারে, এটা তো খুবই হতাশার। ওনার মনের মধ্যে যদি এটা থাকেও, এটা তো ওনার এইভাবে বলাটা উচিত হয় নাই। আমি দুইভাবে দুঃখ পেয়েছি, একটি হচ্ছে যে ওনার এই কথা বলে ফেলাতে, আরেকটা হচ্ছে উনি বলতে গিয়ে যা বলেছেন সেটা সম্পূর্ণ অনৈতিক। মানে সরকারের সাথে আমি এই সরকারকে মেলাতে চাই না, কারণ 111-এর সরকার কোনো জুলাই আন্দোলনের মতো এরকম বড় আন্দোলনের ভেতর দিয়ে আসে নাই, এত রক্তপাতের ভেতর দিয়ে আসে নাই। এই সরকার সম্পূর্ণভাবে 111-এর সরকারের চেয়ে আলাদা। 111-এর সরকারের সামরিক বাহিনীর অনেক বিরাট প্রভাব ছিল, নানান ধরনের কর্মকাণ্ড ছিল যেগুলির মধ্যে অনেক অবৈধতা মানে ছিল। ওই সময়ে বড় দলের নেত্রীদেরকে কারারুদ্ধ করা হয়েছিল, বিভিন্ন নেতা কর্মীদের ধরে নিয়ে অত্যাচার করা হয়েছিল, ফলে ওইটার সঙ্গে এইটার সরাসরি তুলনা না করাই ভালো। তবে আপনি যদি আমাকে নম্বর দিতে বলেন তাহলে অনেকগুলি ক্ষেত্রে নম্বর দিতে হবে। প্রথমত, আমরা যদি অর্থনীতির ক্ষেত্রে আপনি প্রশ্ন করেছিলেন, আমি তুলনা করি শেখ হাসিনার সময়ের সাথেই। জুলাই মাসের শুরুতে শেখ হাসিনার মানে শাসনে $26.88 বিলিয়ন ছিল আমাদের ফরেন রিজার্ভ। এই সরকার 26.88 বিলিয়ন ছিল, মানে যেটা জুলাই মাসের শেষে এসে 20.48 বিলিয়ন হয়ে গিয়েছিল। আচ্ছা, এইটা আমি দেখে বলছি। এবং ওই মাসে $1.91 বিলিয়ন রেমিটেন্স এসেছিল, এত বন্ধ করে রাখতে মানে বেড়েছে। $31.72 বিলিয়ন হয়েছে, কিন্তু এটা $5 থেকে $6 বিলিয়ন যেটা বেড়েছে সেটা হচ্ছে আমদানি টোটালি পিচ্ছতা সাধন করা হয়েছে। মূলধনী যন্ত্রপাতি আমদানি একেবারে জিরোতে, বিনিয়োগ যেহেতু বন্ধ, অভ্যন্তরীণ বিনিয়োগ হচ্ছে না, সেই কারণে এই ডলার জমতে শুরু করেছে আমাদের। না, এর মধ্যে কিন্তু আপনার আইএমএফ এর, ওয়ার্ল্ড ব্যাংকের, এদিকে চায়না সেটা লোনগুলো তারা না, লোন তারা পরিশোধ করেছেন কিস্তি অনুযায়ী, তারা অতিরিক্ত কোনো লোন পরিশোধ করেন নাই। জি, টাইম টু টাইম কিস্তিতে যেটা আসে সেটা শোধ করেছেন, সেটা তখনও শোধ হচ্ছিল। জি, এইটা কখনো বাংলাদেশ মিস করেনি এখনো পর্যন্ত, কোনো কিস্তি ফেল করেনি, ওই সময় শোধ হচ্ছিল, এটা নিয়মিত শোধ করে যাচ্ছে। ডলারের দাম ছিল 117 টাকা, সেই ডলারের দাম এখন কিন্তু 123 টাকা বা 122 টাকা অথবা 124 টাকা। 117, 122 পর্যন্ত কিন্তু উঠেছিল, 120 টাকা না, পর্যন্ত উঠেছিল আবার নেমে গিয়েছিল। আপনাকে যখন তুলনা করবেন পয়েন্ট টু পয়েন্ট তুলনা করতে হবে, জুলাই টু জুলাই, জি, জুন টু জুন, তাই না? জি, হ্যাঁ, মাঝখানে এটা উঠানামা করতে পারে, এটা সবসময় করে, কিন্তু সরকারি রেট ওইভাবে ফ্ল্যাকচুয়েট করে নাই। সরকারি রেট কিন্তু 117, 118 টাকাতেই ছিল, যেটা এখন সরকারি রেটে 122 টাকা জি, বা তার চেয়ে বেশি। জি, ঠিক আছে, কিন্তু আমাদের প্রবৃদ্ধির হার অর্ধেক হয়ে গেছে, 3-এর কাছাকাছি, 3-এর চেয়ে একটু বেশি। এটা তো ব্যর্থতা। আমাদের বেকারত্ব বেড়েছে, এটা তো ব্যর্থতা। আমাদের বিনিয়োগ কমে গিয়েছে, এটা তো ব্যর্থতা। ওই আন্দোলনের বছরও বাংলাদেশে যত ফরেন ইনভেস্টমেন্ট হয়েছে, এখন এই গত 18 মাসে তার চেয়ে কম ইনভেস্টমেন্ট হয়েছে সাম্প্রতিক সময়ের মধ্যে, এটা তো ব্যর্থতা। তাহলে ভালো প্রেজেন্টেশন দিলে যে ভালো বিনিয়োগ হয়, ব্যাপারটা সেরকম না। হ্যাঁ, আকাশ থেকে লাভ দিতে পারে, কিন্তু আকাশ থেকে লাভ দিলে আকাশ থেকে টাকা পড়ে না, এটা বুঝতে হবে। জি। এইবার আসেন
আমরা যাই সামাজিক নিরাপত্তা। বাংলাদেশে এইভাবে রাস্তাঘাটে মব হওয়া, জি রাস্তাঘাটে একজন আরেকজনকে অপমানের শিকার করা, নিরাপত্তাহীন বোধ করা, মানুষের বাড়ির মধ্যে ঢুকে যাওয়া, বাটার দোকান লুট হওয়া, এটা আমরা দেখি নাই। এটা তো আমরা দেখেছি। আইন শৃঙ্খলাতে তারা তো শূন্য পাবেন, মাইনাস পাওয়ার কথা। আচ্ছা আচ্ছা, তারপরে এবার আসেন স্বাস্থ্য ব্যবস্থা। জি গত সরকারের সময় টিকা দেওয়া একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শিশুদের যে প্রয়োজনীয় টিকা সেটা দেওয়া যাচ্ছিল না। বহু শিশু তার টিকার ডেট মিস করেছে। এটা নিয়ে কোনো রিপোর্ট হয় নাই, কেউ কোনো কথা বলে নাই। স্বাস্থ্য মন্ত্রণালয় একটা অপদার্থ টিমকে বসিয়ে দিয়ে, যারা স্বাস্থ্যের কিছুই বুঝে না, জি তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে 12টা বাজিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি হয়েছে। আচ্ছা, এইসব সূচক বিবেচনা নিয়ে কত দিবেন? এসব সূচক বিবেচনা নিয়ে আমি ওনাদেরকে নাম্বারের উপযুক্তই মনে করি না। ওনারা নাম্বারই পাবে না তারা। টেস্টে ফেল করে না, টেস্টে ফেল করে আবার ম্যাট্রিক পরীক্ষার জন্য 1 বছর দেরি করতে হয়। তো এই সরকারকে অটো পাস করানো ছাড়া কোনো উপায় নাই। ওনারা পরীক্ষা দেয়নি, তো পরীক্ষাতে ফেল ও করেছে। পরীক্ষাই দেয় নাই। পরীক্ষা ফেল করেছে। পরীক্ষা কোথায় দিয়েছে? ওনারা তো পরীক্ষা দিতে রাজি নাই। ওনারা জবাবদিহি করেছেন। ওনারা মানুষজনকে ভুয়া মামলা আটক হতে দিয়েছেন, অথচ তারা বলেছিলেন ভুয়া মামলার দিন বন্ধ হয়েছে। না, শেষ পর্যন্ত সম্পদের হিসাব কিন্তু দিয়ে গেছে। সম্পদের হিসাব কিভাবে দিয়েছেন? আসেন এইবার এটা বিবেচনা করি। আমাদের আসলে সম্পদের সময় হিসাব শেষ। দিতে হয়, স্যার। সম্পদের হিসাব দিতে হয় 4টা জিনিস দিতে হয়। ওই বছর আপনি কত আয় করেছেন, জি বছরের শুরুতে কত টাকা আপনার কাছে বা কত সম্পদ ছিল, বছরের শেষে কত সম্পদ আছে, Right. এবং আপনার দায় দেনা কি আছে। Right. ওনারা বলেছেন শুরুতে কত সম্পদ ছিল, শেষে কত সম্পদ ছিল, দায় দেনা কি আছে। আয় কত এটা বলেন নাই। তাহলে আমি কি করে বুঝবো ওনারা আয় করে ওইটা বালিশের নিচে রেখেছেন কিনা? আচ্ছা, সেটা তো সবারই দেখে বোঝার কোনো অলমোস্ট উপায় নেই। আয় বেড়েছে। সালেহ ভাই যদি একটু